ব্যোমকেশের সামনের চেয়ারে যে ভদ্রলোক বসে আছেন তার নাম অমিয় নস্কর। ভদ্রলোক এই কিছুক্ষণ হলো আমাদের বাড়িতে এসেছেন। এর মাঝেই পুঁটিরাম চা দিয়ে গিয়েছে। চায়ের কাপ অর্ধেক শেষ হয়ে এসেছে, তবে ভদ্রলোক এখনো কিছুই বলেননি। ব্যোমকেশ নিজেও কিছু বলেনি। আজ সকালে আমি আমার ঘরে বসেছিলাম। এমন সময় ব্যোমকেশ দরজার কাছে এসে বলল, অজিত, একবার আমার ঘরে এসো তো। খানিক্ষণ পরে এলেও চলবে। এক ভদ্রলোক টেলিফোন করেছিলেন, উনি কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। নতুন কোনো কেস নাকি? সেটাই মনে হচ্ছে, তবে ভদ্রলোক না আসা পর্যন্ত তেমন কিছু বলতে পারছি না। তুমি একটু পরে আমার ঘরে চলে এসো, বুঝলে? ব্যোমকেশ চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর আমি জামা কাপড় বদলে নিয়ে ব্যোমকেশের ঘরে গিয়ে চেয়ারে বসলাম। ব্যোমকেশ চেয়ারে বসে মুখের সামনে দুটো হাত জড়ো করে কি যেন ভাবছিল। আমি বললাম, এত মন দিয়ে কি ভাবছো বলো তো? ভদ্রলোক একটা রূপোর কয়েনের কথা বলছিলেন। যতদূর মনে হয় রূপোর কয়েনটা বেশ দামি, তবে তার সাথে তার পরিবারের কোনো একটা সম্পর্ক জড়িয়ে আছে মনে হচ্ছে। কয়েকটা কোনোভাবে চুরি গেছে, আর সেই কারণে ভদ্রলোক আমার সাহায্য চাইতে এসেছেন। তবে তিনি কিন্তু এত কিছু বলেননি। তিনি শুধু ওই কয়েনের ব্যাপারে আমার সাথে কথা বলতে আসবেন বলেছেন। ব্যাপারটা আমি অনুমান করার চেষ্টা করছি যে কেসটা কি হতে পারে। ভদ্রলোকের নাম তো নিশ্চয়ই বলেছেন, আর তাছাড়া চুরি যদি হয়ে থাকে তাহলে তিনি পুলিশের কাছে না গিয়ে তোমার কাছে কেন আসছেন? সেটা আমি ভেবেছি, তবে সেটার দুটো কারণ হতে পারে। হয় তিনি পুলিশের উপর ব্যাপারটা নিয়ে ঠিক ভরসা করতে পারছেন না, না হলে দ্বিতীয়ত ওই রূপোর কয়েনটার কোনো একটা বেশ দাম রয়েছে, সেই কারণে তিনি ব্যাপারটা বাইরে প্রকাশ করতে চাইছেন। আর কেসটা একবার পুলিশের হাতে চলে যাওয়া মানে তুমি তো বুঝতেই পারছো। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ আসলে কি বলতে চাইছে, তাই আর কিছু না বলে অপেক্ষা করতে লাগলাম। ভদ্রলোক এলেন। তারপর আরও বেশ কিছুক্ষণ পরে আমাদের ঘরের সামনে এসে ঢুকে ব্যোমকেশকে নমস্কার করলেন। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হতেই ভদ্রলোক ঘরের ভেতর ঢুকে এখন যে চেয়ারটায় বসে আছেন সেই চেয়ারটায় বসলেন। তাকে ইতস্তত করতে দেখে ব্যোমকেশ বলল, আপনি যদি সমস্তটা ভালোভাবে খুলে না বলেন অমিয়বাবু, তাহলে কিন্তু আমি আপনার সেই চুরি যাওয়া রূপোর কয়েন খুঁজে দিতে পারবো না। আপনি প্রয়োজন হলে সময় নিয়ে সমস্তটা গুছিয়ে নিন, তারপর না হয় বলতে শুরু করুন। আপনি কি করে নিশ্চিত হলেন ব্যোমকেশবাবু যে আমার রূপোর কয়েনটা চুরি গেছে? ব্যাপারটা আমার একটা অনুমান ধরেই ভাবতে পারেন, তবে এখন মনে হচ্ছে আমার অনুমানটা মিথ্যা নয়। যদি চুরি না যেত তাহলে সে কথা আপনি প্রথমে স্বীকার করতেন, তবে স্বীকার না করে পাল্টা প্রশ্ন করছেন, মানে আমার ধারণাই সঠিক। হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন ব্যোমকেশবাবু। তবে সেই রূপোর কয়েনটা দামের দিক থেকে কত হবে তা আমি জানি না, তবে সেটা আমাদের একটা পারিবারিক সম্পত্তি, আর সেই কারণেই সেটা আমি আবার ফেরত পেতে চাই। আপনি বুঝতেই পারছেন, পুলিশের কাছে এইসব ব্যাপার নিয়ে গেলে কাজ হোক আর না হোক, ব্যাপারটা নিয়ে বাইরে কথাবার্তা বাড়বে, আর সেটাই আমি চাইছি না। তার অবশ্য অন্য একটা কারণ আছে, সেটা আপনাকে পরে বলছি। তবে আপনাকে কিন্তু আমার এই কয়েনটা খুঁজে বার করে দিতেই হবে ব্যোমকেশবাবু। আমি জানি আপনি পারিশ্রমিক ছাড়া কাজ করেন না, তবে সে ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। আমি আপনাকে নিরাশ করব না, তবে ওই রূপোর কয়েনটা আমার। অধৈর্য হবেন না অমিয়বাবু। এখন আপনি আমাকে গোটা ব্যাপারটা খুলে বলুন, যাতে আমার কেসটা বুঝতে সুবিধা হয়, আর কোথা থেকে কাজ শুরু করতে হবে সেটার একটা ধারণা করতে পারি। ঠিক এই সময় পুঁটিরাম আমাদের জন্য চা দিয়ে গেল। আমরা সবাই চায়ের কাপ তুলে নেওয়ার পরে তার অর্ধেকটা শেষও হয়ে এসেছে, অথচ ভদ্রলোক এখনো কিছুই বলেননি। ব্যোমকেশবাবু, আমার বাবা মারা যাওয়ার আগে আমায়ের উপর কয়েনটা দিয়ে গিয়েছিলেন। তিনি ওটা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। ওই কয়েন আপনি না দেখলে বুঝতে পারবেন না আসলে সেটা একটা পুরনো আমলের কয়েন। তবে সেই রূপোর কয়েনের একটা বিশেষত্ব হলো, ওই রূপোর কয়েনটা ছিল মোগল আমলের। সে সময় সম্রাট আকবর তার এক জন্মবার্ষিকীতে কয়েকটি রূপোর কয়েন তৈরি করিয়েছিলেন তার সভাসদদের জন্মদিনের পরিবর্তন উপহার দেওয়ার জন্য। আর তেমনই একটা রূপোর কয়েন কোনোভাবে আমার বংশধরের কাছে এসে পৌঁছেছিল। আমাদের পারিবারিক ব্যবসা ছিল তেজারতির কারবার
আর বন্ধকের কারবারে। সেই সূত্রেই ওই কয়েনটা আমার পূর্বপুরুষের কাছে এসেছিল। এমনকি আমারও সেই একই ব্যবসা ব্যোমকেশবাবু। কয়েনটা আমার ঘরেই থাকতো, সেটা কখনোই আমি আমার দোকানে কিংবা অন্য কোথাও রাখিনি। তো কিন্তু কিন্তু বেশ কয়েকদিন আগে কয়েনটা আমি একবার বাইরে বার করেছিলাম, আর তারপর থেকেই সেটা খুঁজে পাচ্ছি না। তবে আমার বাড়ি থেকে বাইরে কেউ এসে কয়েনটা নিয়ে চলে যাবে তারও কোনো সম্ভাবনা কিন্তু নেই, কারণ আমি সারাদিন বাড়িতেই থাকি। বাড়ির নিচেই আমার দোকান, সেখানে থাকতে হয়। তাছাড়া বাড়িতে একজন কাজের লোকও থাকে। ওই কাজের লোকটি ছাড়া আমার বাড়িতে আর কিন্তু অন্য কেউ থাকে না। একজন দারোয়ান আগে ছিল, তবে সে কাজে বড্ড ফাঁকি দিত। তারপর থেকে আর দারোয়ান রাখার ইচ্ছা আমার হয়নি। কোনো রকমে এইভাবেই চলে যেত। তবে আমার বাড়ি থেকে কিন্তু কোনোদিনও কিছু জিনিস চুরি যায়নি। তবে রূপোর কয়েনটা হঠাৎ করে কিভাবে চুরি গেল তাই তো বুঝতে পারছি না। কয়েনটা চুরি যাবার আগে আপনি শেষবার কবে সেটা বাইরে বার করেছিলেন? আশা করি সেটা কোনো সিন্ধুকে কিংবা অন্য কোথাও আপনি রাখবেন। আমার বন্ধকির কারবার আগেই বলেছি, আর সেই সমস্ত করতে গিয়ে কিছু প্রাচীন মুদ্রা আর প্রাচীন জিনিসপত্র জমানোর আমার শখ রয়েছে। আমার বসার ঘরে গেলেই আপনি সেটা বুঝতে পারবেন। সেখানে কিছু জিনিসপত্র আছে, তবে দামি জিনিসপত্র আমি আমার ঘরে সিন্ধুকের মধ্যেই রাখি। মাঝে মাঝে বাইরের কেউ এলে কিংবা আমার কোনো বন্ধুরা এলে তাদের আমি রূপোর কয়েনটা দেখাই। আমি শেষবার যখন বার করেছিলাম তখন এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন। ভদ্রলোকের অ্যান্টিকের নেশা রয়েছে, বিভিন্ন পুরনো জিনিসপত্র নাকি তিনি জমান। এমনকি আমার কাছ থেকে তিনি 2-1টা জিনিসপত্রও নিয়ে গেছিলেন। ওনাকে আমি শেষবার যে দেখিয়েছিলাম সেদিন বার করেছিলাম, তারপরে আবার যেটা যথাস্থানেই রেখে দিয়েছিলাম। তারপরে একদিন হঠাৎ কি একটা মনে হয়, রূপোর কয়েনটা বার করতে গিয়ে দেখি দেরাজের মধ্যে বাক্সটা আছে, কিন্তু রূপোর কয়েনটা নেই। বুঝতে পারছেন ব্যোমকেশবাবু, সেটার পারিবারিক একটা মূল্য আমাদের কাছে রয়েছে, তাই সেটা হারিয়ে ফেলা শুভ কিছুই নয়। এখন আপনি যদি আমাকে এই ব্যাপারে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় ব্যোমকেশবাবু। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, এটার বাজার মূল্য এবং তার সাথে আপনাদের পারিবারিক একটা সম্পর্ক রয়েছে সবই বুঝতে পারছি অমিয়বাবু। তবে আপনার বাড়িতে গিয়ে গোটা ব্যাপারটা না দেখা অবধি আমি কিছুই করতে পারবো না। আমার মনে হয় আপনার বাড়িতে গিয়ে একবার দেখলে ভালো হবে। হ্যাঁ, আমি সেটাই তো চাই। আপনি আমার বাড়িতে আসুন, দেখুন, তারপর আমায় না হয় সাহায্য করুন। যদি আপনি চান এখনই আপনি আমার সাথে যেতে পারেন। আজ আর সেটা সম্ভব হবে না, আজ আমার অন্য একটা কাজে বেরোতে হবে। আপনার বাড়িতে আমি কাল সকালে যাব। আপনি আপনার ঠিকানাটা এই ডায়েরিটায় লিখে দিয়ে যান। কাল সকালে আমি নিশ্চয়ই আপনার বাড়িতে যাব। অমিয়বাবু সামনে এগিয়ে এসে ডায়েরিতে নিজের বাড়ির ঠিকানা এবং টেলিফোন নাম্বার লিখে দিয়ে উঠে দাঁড়ালেন। দেখে মনে হলো তিনি একটু ব্যস্তই রয়েছেন। তাই দেখে ব্যোমকেশ বলল, আপনি বোধহয় আমার এখান থেকে অন্য কোথাও যাবেন, তাই না? আপনার পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা খাম উঁকি মারছে, বোধহয় কোনো একটা চিঠি পোস্ট করার রয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমার এক বন্ধু রয়েছে, আর সে শহরের বাইরেই থাকে। তাকে ব্যাপারটা জানিয়েছি, তা নিয়ে আমার একটা চিঠিও লিখেছে সে। আসলে চিঠি লিখতে সে খুব পছন্দ করে, তাই আমিও চিঠিতেই তার সাথে বেশিরভাগ কথাবার্তা বলে থাকি। গোটা ব্যাপারটা তাকে জানিয়ে একটা চিঠি আমি লিখেছিলাম, বুঝলেন। সেটার উত্তরও সে দিয়েছে। এবার তার প্রশ্নের উত্তরে আমি আবার তাকে চিঠি লিখে পাঠাবো। আপনার এখান থেকে বেরিয়ে চিঠি পোস্ট অফিসে দিয়ে তারপর আমি বাড়ি ফিরব। আচ্ছা বেশ, আপনি আপনার কাজ করুন, আমি কাল সকালে আপনার বাড়িতে যাচ্ছি। অমিয়বাবু বেরিয়ে যেতেই ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আশা করি কাল আমার সাথে তোমার বের হতে কোনো অসুবিধা নেই অজিত। অসুবিধের কি আছে? তোমার সাথে বেরিয়ে পড়তে পারলে আমার ভালোই লাগবে। তবে মনে হচ্ছিল ভদ্রলোক যেন আরও কিছু বলতে চাইছিলেন, তাই না ব্যোমকেশ? ব্যাপারটা তুমিও ধরতে পেরেছো তাহলে। আমারও মনে হচ্ছিল ভদ্রলোক কোনো একটা ব্যাপার নিয়ে একটু বেশি চিন্তিত রয়েছেন, তবে সেটা কয়েনের ব্যাপারটা নয়, অন্য একটা ব্যাপার হতে পারে। তবে কাল তার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা দেখা না পর্যন্ত কিছুই ধারণা করা ঠিক হবে না। তুমি একটু বসো, আমি একটু ঘুরে আসি, একটা কাজ রয়েছে। এই শুরু হলো।
কেস হাতে আসতে না আসতেই আমায় ছাড়া বেরিয়ে পড়ছো। না অজিত, তেমন কোনো ব্যাপার নয়। আসলে দাসবাবুর সাথে একটা ব্যাপারে কথা বলতে হবে। আমি একটু থানায় যেতে হবে, তারপর ওখান থেকে আর যদি কোথাও যেতে হয়, তাই তোমায় নিয়ে যেতে চাইছি না। তুমি বরং এই ফাঁকে তোমার কাজটা সেরে রাখো। আমি ওই দুপুরের মধ্যে ফিরে আসতে পারবো আশা করছি। ব্যোমকেশ বেরিয়ে যেতে আমি নিজের ঘরে চলে এলাম। মাথার ভিতর অমিয়বাবুর কয়েনের ব্যাপারটা ঘুরতে লাগলো। তবে ব্যোমকেশের কথাই ঠিক, সে বাড়িতে গিয়ে সব না দেখা পর্যন্ত এটা নিয়ে ভাবা ঠিক হবে না। তাই আমি আমার কাজে মন দিলাম। ব্যোমকেশ ফিরে এলো বিকেলের দিকে। ফিরে আসার পরে দেখলাম তার মুখে সামান্য চিন্তার ভাঁজ রয়েছে। আমি তাই দেখে প্রশ্ন করলাম, ব্যোমকেশ, কি হয়েছে বলো তো? তুমি এতটা চিন্তিত কেন? অমিয়বাবু যে রূপোর কয়েনের কথা বলে গেলেন, সেটার ব্যাপারে সামান্য খোঁজ খবর নিচ্ছিলাম অজিত। প্রথমে গেলাম ন্যাশনাল লাইব্রেরি, তারপর আরও কয়েকটা অ্যান্টিক দোকান এবং যারা এই ধরনের পুরনো মুদ্রা নিয়ে কাজ কারবার করে তাদের সাথে কথাবার্তা বললাম। অমিয়বাবু মিথ্যে বলেননি অজিত। রূপোর কয়েনটা আকবরের সময়ের আমলের, তবে একটা ব্যাপার কিন্তু সমস্যা দাঁড়াচ্ছে অজিত। কি ব্যাপার? সম্রাট আকবর তার জন্মবার্ষিকীতে ওই রূপোর কয়েন বার করেননি। সেটা বার করেছিলেন তার একজন প্রিয় মানুষের মৃত্যুর সময়। সে সময় কাছের কয়েকজন মানুষকে তিনি এই রূপোর কয়েন দিয়েছিলেন। সেটা আকবরের প্রতি তাদের আনুগত্যতার জন্য। তবে সে সময় যে কটা মুদ্রা আমাদের ভারতবর্ষে কিংবা এখানে রয়েছে, তাহলে সেটা আবার সরকারের হয়ে যাবে। অর্থাৎ অমিয়বাবু সেই মুদ্রাটা কিন্তু বেআইনিভাবে নিজের কাছে রেখেছেন, আর সেই কারণেই বোধহয় তিনি পুলিশের কাছে যেতে চাননি। আর তোমায় বলছিলাম না, তিনি কোনো একটা ব্যাপারে ভীষণভাবে ভাবছেন। আমার মনে হয় ওটাই তিনি ভেবেছিলেন যে আমার ব্যাপারটা যদি বাইরে জানাজানি করে দিই, তাহলে তিনি সমস্যায় পড়ে যাবেন। তাই চুরি যাওয়ার পরেও তিনি ব্যাপারটা বাইরে জানাতে পারছেন না, হয়তো বাধ্য হয়েই আমাদের কাছে এসেছে। তাহলে তো ওটা খুঁজে পেলে আমাদের পুলিশকে জানানো উচিত ব্যোমকেশ। অজিত, সে ব্যাপারটা পুরোপুরি অমিয়বাবুর উপর ছেড়ে দেওয়া দরকার। ওই রূপোর কয়েনটা তার বংশগত সম্পত্তি হতে পারে। নতুন আইনে সে সম্পত্তিটা সরকারের খাতায় জমা পড়ছে, কিন্তু তবুও তো সেটা তারই। তিনি যখন মুদ্রাটা কিনেছেন কিংবা তার বংশের কেউ সেটা কিনেছে, তখন সেই অর্থটা তো সরকার তাকে প্রদান করেনি। তিনি নিজের অর্থতেই কিনেছেন। সেখানে ওটা এখন তার ব্যক্তিগত সম্পত্তি। অন্তত এখনো পর্যন্ত সেটাই হওয়া উচিত। মাঝে মাঝে আইনের বাইরে গিয়ে ভাবতে হয় অজিত। আইনই কিন্তু শেষ কথা নয়। অবশ্যই আইন না থাকলে বিভিন্ন সমস্যা হতে পারত, তবে মাঝে মাঝে আইনকেও ভ্রান্ত বলে মনে হয়। তার প্রমাণ তো তুমি অনেকবার পেয়েছ। ব্যোমকেশ ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরে আমারও মনে হলো ব্যাপারটা অমিয়বাবুর উপর ছেড়ে দেওয়াই ভালো। আমাদের কাজ তার কয়েনটা খুঁজে দেওয়া, আমরা সেটুকুই করব। তারপর না হয় দেখা যাবে। পরদিন সকালে আমরা গিয়ে পৌঁছলাম অমিয়বাবুর বাড়িতে। ভদ্রলোক ঠিকই বলেছেন, তিনি সারাদিন বাড়িতেই থাকেন। তার বাড়িটা দোতলা। বাড়ির নিচে একটা ছোট্ট ঘরের মতো রয়েছে। সেটা যতদূর সম্ভব তার তেজারত এবং বন্ধকি ব্যবসার দোকান। আর তার উপরের ঘরে তিনি থাকেন। ওপরে দুটো ঘর। বাড়িটা দেখেই বোঝা যায় পুরনো আমলে তৈরি। বাড়িতে একজন কাজের লোক ছাড়া আর কেউ নেই। আমরা যেতেই কাজের লোকটি এসে দরজা খুলে দিল। তার গায়ে একটা সাদা রঙের কাপড়ের ফেটটি বাঁধা রয়েছে। আমার একটু সন্দেহ হলো, কিন্তু কিছুই বললাম না, কারণ ব্যোমকেশ এখনো পর্যন্ত কিছুই বলেনি। সে বলল, আপনারা ব্যোমকেশ বাবু? নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। তোমার বাবু আমাদের কথা বলে রেখেছিলেন মনে হয় তোমায়। হ্যাঁ বাবু, বাবু তো আপনাদের কথা সকাল থেকেই বলে রেখেছেন, আর বাবু উপরের ঘরে অপেক্ষা করতেছেন। আপনারা আসবেন বলে বাবু আজ দোকানে বসেননি। আসুন আসুন, আপনাদের ওপরে নিয়ে যাই। বাইরের দরজা থেকে ঢুকে একটা সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠতে হয়। সিঁড়ির নিচ থেকে যে ফাঁকা জায়গাটা রয়েছে, তার পাশেই বাইরের দোকান ঘরের মতো ঘরটা। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বুঝতে পারলাম বাড়িটা ভীষণ ঠান্ডা। পুরনো আমলের বড় বড় দেওয়াল আর বড় থামের বাড়িগুলো যথারীতি ঠান্ডা হয়। এদিকটা সামান্য ভিতরে হয়। বড় রাস্তার কোলাহল সমস্ত কিছু থেকেই দূরে। তাছাড়া সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জানলা দিয়ে পিছনের বাগান মতো জায়গাটা দেখা গেল। বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। একটা বাড়ি ছেড়ে
আমরা দোতলায় যেতেই মাধব নামের কাজের লোকটি এগিয়ে গিয়ে একটা দরজায় কড়া নাড়ল। তারপর বলল, বাবু, ওই ব্যোমকেশ বাবুরা এসেছেন। ভিতর থেকে সামান্য সময় পরে দরজা খুলে গেল। অমিয়বাবু সামান্য হাসার চেষ্টা করে বললেন, আরে আসুন আসুন ব্যোমকেশবাবু আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আর এই যে মাধব, তুমি আমাদের জন্য 3 কাপ চা করে দিয়ে যাও তো। আর হ্যাঁ, ওই বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে এসো, আমরা এখন নিচে নামবো না। আর তুমিও রান্না করে থাকবে, বুঝলে? আমরা ঘরে গিয়ে বসলাম। ঘরের মধ্যে আলাদা করে বলার মতো কিছুই নেই। একটা বিছানা, চেয়ার টেবিল, একপাশে একটা আলনা, একটা আলমারি, আয়না, সব কিছুই রয়েছে। তবে ঘরের ডান দিকে দেওয়ালের কাছে একটা লোহার বড় সিন্দুক। আমি বুঝতে পারলাম এটাই সেই সিন্দুক যে সিন্দুকের কথা অমিয়বাবু আমাদের বাড়িতে বলেছিলেন। আর নিচে সিঁড়ি দিয়ে উঠে আসার সময় নিচের বসার ঘরটাও দেখতে পেয়েছিলাম। একবার চোখ বুলিয়ে নিতেই দেখা গেল সেই ঘরের চারপাশে এদিক ওদিক ছড়িয়ে আছে মাটির এবং কিছু পাথরের তৈরি পুরনো জিনিসপত্র। ভদ্রলোক যে সব সত্যি কথাই বলেছেন তা বোঝা গেল। আমরা ঘরের ভেতরে যেতেই ভদ্রলোক 2টো চেয়ার টেনে আমাদের বসতে দিলেন। আমরা বসলে ভদ্রলোক বললেন, হ্যাঁ, আপনি এসেছেন দেখে আমি মনে ভরসা পাচ্ছি ব্যোমকেশবাবু, না হলে কী যে হতো। আরও একটা ব্যাপার ঘটে গেছে জানেন, কেউ একজন চুরির চেষ্টা করেছে এর মধ্যে। আপনি আজ না এলে আমি আবার আপনার বাড়িতে যেতাম। সে কি, আপনার বাড়িতে চুরির চেষ্টা হয়েছে? চুটি কোন ঘরে এসেছিল? নিচের বসার ঘর অবধি চলে এসেছিল, বোধহয় সিঁড়ি দিয়ে উপরে এসেছিল। প্রথমে আমি দরজার কাছে একটা শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে উঠে চিৎকার করতেই নিচ থেকে আমার কাজের লোক মাধব তার ঘর থেকে বেরিয়ে আসে। তারপরে সে একজনকে ছুটে পালাতে দেখে ধরারও চেষ্টা করে, কিন্তু সে তাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। আপনি বোধহয় মাধবকে দেখেছেন, তার মাথার একপাশে আঘাত লেগেছিল, সেখানে ওষুধ দিয়ে একটা ফেটটি বাঁধা রয়েছে। কথাটা শুনেই আমার মনে পড়ে গেল, প্রথমেই দরজা খুলে কাজের লোকটির মাথায় একটা ফেটটি বাঁধা থাকতে দেখেছিলাম। কোনো কিছু কি চুরি গেছে? না ব্যোমকেশবাবু, আমার তো এখনো তেমন কিছু মনে হয়নি যে চুরি হয়েছে। তবে চোর এসেছিল চুরি করতে, অথচ চুরি না করেই চলে গেছে। বোধহয় আমরা জেগেছিলাম বলেই সে কাজটা করতে পারিনি। নিচে বর্ষার ঘরে এসেছিল বললেন, একবার নিচের বর্ষার ঘরটাও দেখা দরকার আছে। আগে আপনি যদি আপনার সিন্দুকটা আমায় একবার দেখান। ব্যোমকেশের কথায় অমিয়বাবু বিছানা ছেড়ে উঠে সিন্দুকের সামনে দাঁড়ালেন। তারপর সিন্দুকের পিছনে একটা খোপ থেকে চাবি বার করে এনে সিন্দুক খুললেন। সিন্দুক খুলতেই অনেক কিছু দেখা গেল। সোনার একটা মূর্তি, পাথরের একটা শিবলিঙ্গ, আরও পুরনো অনেক কিছুই রয়েছে। সে সব কিছু দেখতে দেখতে একটা ছোট্ট বাক্স বার করে আনলেন। তারপর সেই বাক্সটা ব্যোমকেশের সামনে রেখে বললেন, হ্যাঁ, এই বাক্সের উপর কয়েনটা থাকতো ব্যোমকেশবাবু, তবে সেদিনের পর বাক্সটা খুলে আর সেটা দেখতে পাইনি। কিন্তু বন্ধ দেরাজের ভেতর থেকে তো আর কেউ চুরি করতে পারবে না। আমার ঘরে তেমন কেউ একটা আসে না, খুব কমই আসে। আর তাছাড়া চাবিটা যে ওখানে থাকে তা মাধব নিজেও জানে না, যদিও সে অনেক দিনের বিশ্বস্ত। আপনি বোধহয় সবাইকে ঠিক বিশ্বাস করতে পারেন না, তাই না? একটু আগেই বাইরের দরজাটা বন্ধ রাখতে বলেছেন, যাতে ভেতরে কেউ আসতে না পারে। আপনি ব্যাপারটা সবসময় করেন। বুঝতেই পারছেন, বাড়ির চারিদিকে দামি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাছাড়া বেশিরভাগ জিনিসপত্র অ্যান্টিক, তাই বাইরে থেকে কেউ যাতে ভেতরে না আসতে পারে তার জন্য দরজা সবসময় বন্ধই রাখা হয়। একমাত্র কেউ এলে দরজা খুলে তাকে ভেতরে আনা হয়, তারপর আবার দরজা বন্ধ করে দেওয়া হয়। চোর কিন্তু চাইলেই আপনার বাড়ির ছাদের দিক থেকে আসতে পারত। আপনার বাড়ির পেছনের দিকে বেশ কয়েকটা বড় বড় গাছ রয়েছে, সেখান থেকে উঠে অনায়াসে আপনার বাড়ির ছাদে এসে তারপর ভেতরে ঢোকা যায়। আপনার বাড়ির ছাদটা একবার দেখা দরকার। একটা কাজ করুন, প্রথমে আমার বসার ঘরটা দেখিনি, তারপর ছাদটা দেখব না হয়। অমিয়বাবুর সাথে আমরা নিচে বসার ঘরে এসে বসলাম। আগেই বলেছি, চারপাশে ছড়িয়ে রাখা পুরনো অ্যান্টিক জিনিসপত্র। তাছাড়া ভদ্রলোক যে শৌখিন তা বসার ঘরের সাজানো গোছানো ভাব দেখলেই বোঝা যায়। আমাদের চা খাওয়া হয়ে গিয়েছিল।
ব্যোমকেশ এবার প্রশ্ন করল। আপনার সেই রূপোর কয়েনটা আপনার বাড়িতে কেউ এলে আপনি তাকে দেখাতেন, তাই তো? তবে তাকে কি এই ঘরে এনেই দেখাতেন, না বসার ঘরে বসিয়ে রেখে দেখাতেন? বেশিরভাগ সময় বসার ঘরে বসিয়ে রেখে দেখাতাম। যে ভদ্রলোকের কাছে আপনি শেষবারই ওই রূপোর কয়েনটা দেখিয়েছিলেন, সেই ভদ্রলোকে কোথায় বসিয়ে রেখেছিলেন? এই ঘরে? হ্যাঁ ব্যোমকেশবাবু। এবার সেদিনের ব্যাপারটা আমায় খুলে বলুন। ভদ্রলোক আসার পর থেকে চলে যাওয়া পর্যন্ত ঠিক কী কী হয়েছিল? ভদ্রলোকের নাম সঞ্জয় চাকলাদার। তিনি আমার কাছে মাঝে মাঝেই আসছেন। আসলে ভদ্রলোকের আমার মতো অ্যান্টিক জিনিসপত্র জমানোর শখ ছিল, তাই তিনি এলে তার সাথে মাঝে মাঝে বসে গল্পগুজব করতাম। তাকে আমি কয়েনটা এর আগেও দেখিয়েছি, তবে সেদিন তিনি আরও একবার সেটা দেখতে চাইলেন। আমি তখন তাকে ওই বসার ঘরে বসিয়ে রেখে ওপরে এসে বাক্সটা নিয়ে নিতে গেলাম। আগে একবার ভদ্রলোক জিনিসটা আমার কাছ থেকে কিনতে চেয়েছিলেন, তবে আমি বিক্রি করতে রাজি হইনি। বুঝতেই পারছেন, ওটা আমার পারিবারিক সম্পত্তি, ওটা আমি কোনো মূল্যেই বিক্রি করতে চাই না। আর তাছাড়া এরকম রূপোর কয়েন আর একটাও পাওয়া যাবে না ব্যোমকেশবাবু। সেই কারণেই এটার দাম আমার কাছে অনেক বেশি ছিল, তবে ওই একবারই। তারপরে আর কোনোদিনও সেই ভদ্রলোক কয়েনের কথা আমায় কখনো বলেনি। সেদিন ওনাকে রূপোর কয়েনটা দেখালাম। তারপর রূপোর কয়েনটা দেখানো হয়ে গেলে বাক্স বন্ধ করে টেবিলের উপর রেখেছিলাম। তারপর আমার কাজের লোকটি এসে চা দিয়ে যেতেই আমি চা খেলাম, ভদ্রলোকও খেলেন। বসে এটা ওটা কথাবার্তা বলতে বলতে আমার ঘরে টেলিফোন বাজলো। আমি উঠে এসে টেলিফোনটা ধরলাম। কথা বলে নিচে গিয়ে দেখি ভদ্রলোক তখনও নিচে বসে আছেন। তারপর বাক্সটা তুলে রেখে সিন্ধুকে রেখে দিলাম। আবার নিচে এসে ভদ্রলোকের সঙ্গে আরও কয়েকটা ব্যাপারে কথাবার্তা বলার কিছুক্ষণ পরে ভদ্রলোক চলে গেলেন। তারপরে আর সেই রূপোর কয়েনটা খুলে দেখার কথা আমার মনে হয়নি। যেদিন খুলে দেখলাম সেদিন দেখি কয়েনটা নেই। তারপর প্রথমে ভাবলাম ভদ্রলোককে টেলিফোন করে ব্যাপারটা জিজ্ঞাসা করি, তবে সরাসরি একজনকে তো আর চোর বলে দাবি করা যায় না, যেখানে আমার কাছে কোনো প্রমাণ নেই যে রূপোর কয়েনটা তিনিই নিয়েছেন। তাই গোটা একটা দিন ভাবনা চিন্তা করার পর পরদিন আপনার কাছে গেলাম। যে মুহূর্তে আপনি টেলিফোনটা ধরার জন্য এখান থেকে উঠে পড়ে গিয়েছিলেন, তখন এই ঘরে শুধুমাত্র সেই ভদ্রলোকই ছিলেন? শুধু সেই ভদ্রলোকই ছিলেন ব্যোমকেশবাবু। তাছাড়া তার মধ্যে আমার কাজের লোক মাধব একবার এসেছিল এখানে চায়ের কাপগুলো নিয়ে যেতে। সে যখন এসেছিল তখনও বাক্সটা ওই টেবিলের ওপরেই রাখা ছিল। একটা কথা বলুন তো, ভদ্রলোক যদি রূপোর কয়েনটা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, তাহলে তিনি পকেটে করে নিয়ে যেতে পারতেন কি? এখানেই তো সমস্যা ব্যোমকেশবাবু। ভদ্রলোকের পরনে ছিল ধুতি আর পাঞ্জাবির পকেটও ছিল। তবে সত্যি কথা বলতে, তিনি যাওয়ার আগে একবার নিচু হয়ে ঝুঁকে আমার এই টেবিলের উপর মূর্তিটা দেখেছিলেন। তখন তার পকেটের দিকে আমার নজর এমনিতে গিয়েছিল, কারণ তার পকেটে সবসময় একটা পেন থাকতো। পরে যখন ব্যাপারটা আমার মনে হলো, তখন মনে করার চেষ্টা করি যে তার পকেটে আর অন্য কিছু দেখেছিলাম কিনা, কিন্তু তার গোটা শরীরে এমন কোনো আর কিছু ছিল না যাতে করে সেই কয়েনটা নিয়ে যাওয়া যায়। আমি ভেবেছিলাম ভদ্রলোক হয়তো এই সামান্য সময়ে যখন অমিয়বাবু টেলিফোন ধরতে গিয়েছিলেন তখন রূপোর কয়েনটা তুলে নিয়েছে। তারপর বন্ধ বাক্সটাই অমিয়বাবু না বুঝতে পেরে সিন্ধুকে তুলে রেখেছে। কিন্তু এই কথায় আমার সেই ধারণাটা একেবারে নষ্ট হয়ে গেল। ব্যোমকেশও বোধহয় আমার মতোই কিছু ভেবেছিল, তাই বলল, তাহলে তো সমস্যা অমিয়বাবু। ভদ্রলোক যদি কয়েন নিয়ে যেতেন তাহলে তার সুযোগ ছিল, কিন্তু তিনি নিয়ে যাননি। তবে তারপরেই মনে হয় আপনি যখন বাক্সটা সিন্ধুকে তুলে রাখেন তখন থেকেই সেটা খালি ছিল। ওই সামান্য সময়ের মধ্যে বাক্স থেকে রূপোর কয়েনটা বার করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো তার কাছে যদি কিছু না থাকে তাহলে তখন রূপোর কয়েনটা গেল কোথায়? সেটাই তো ব্যোমকেশবাবু, সেটাই। আর মাধব এসব ব্যাপারে কিছু করবে বলে তো আমার মনে হয় না। সে অনেক দিন ধরেই আছে, আর সে সারা দিন আমার ওই বাড়িতেই থাকে। তার পরিবার বলতে তেমন কিছুই নেই, তার সমস্ত কিছুই সব এখানেই। সে যদি সেটা চুরি করে তাহলে সেটা নিয়েই বা করবেটা কি? সে বাড়ি থেকে কোথাও যায় না প্রয়োজন ছাড়া। আমি চেষ্টা নিচ্ছি অমিয়বাবু, তবে আমার বিষয়টায় সময় লাগবে পারে। চলুন একবার আপনার বাড়ির ছাদটা দেখে আসা যাক। আপনার কি ধারণা চোর আপনার বাড়িতে ঠিক কোথা থেকে এসেছিল?
নিচের দরজা থেকে আসতে পারবে না ব্যোমকেশবাবু, কারণ রাতে নিচের দরজা ভেতর থেকে বন্ধ করা থাকে। একমাত্র উপরের ছাদের যে দরজাটা রয়েছে সেই দরজাটাই সামান্য সুযোগ রয়েছে অবশ্য, কারণ সেই দরজার ছিটকানিটা সামান্য নড়বড়ে ছিল। বাইরে থেকে একটু জোরে ধাক্কা দিলে সেই ছিটকানিটা খুলে যেতে পারে। আমি তারপরেই যদিও ছিটকানিটা বদলেছি এবং দরজাটাও নতুন করে মেরামত করিয়েছি, তবে আমার মনে হয় চোর ওই ছাদ থেকেই এসেছিল। কিন্তু আপনি নিশ্চিতভাবে বলছেন যে আপনার ঘর থেকে কোনো কিছুই চুরি যায়নি, অথচ চোর ছাদ থেকে এলো, আপনার বসার ঘরেও এলো, কিন্তু কোনো কিছু চুরি না করেই চলে গেল। একটা সম্ভাবনা হতে পারে আপনারা জেগে গেছেন বলে চুরি করতে পারেনি, কিন্তু তবুও দরজা ছিটকিনি ভেঙে এসেছে, অথচ আপনার ঘুম ভাঙেনি। তাহলে সেক্ষেত্রে সে অনেকটা সময় পেয়েছিল বলে মনে হয়, কিন্তু তাহলে সে কিছুই চুরি করলো না কেন? সেটা আমিও ভেবেছি ব্যোমকেশবাবু, কিন্তু কোনো উত্তর পাইনি। আর মাধবকে ওভাবে ধাক্কা মেরে দরজা ভেতর থেকে খুলে বাইরে বেরিয়ে যাওয়া মানে চোরের গায়ে জোর নেহাত কম ছিল না। আর আমার যখন ঘুমটা ভেঙেছিল তখন সে নিচে পৌঁছে গেছে, কিন্তু তারপরেও সে কিছুই নিল না। নেহাত কোনো চোর হলে অন্তত বসার ঘর থেকে কোনো একটা মূর্তি নিয়ে চলে যেত। তাছাড়া আমার দোকান ঘরের মধ্যে টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র তো থাকে, সে সেখানে না ঢুকে সোজাসুজি ঘরে এসে ঢুকলো কেন? এর একটাই কারণ হতে পারে যে চোর জানতো ঠিক কোথায় তার চুরি করার মতো জিনিসটা রয়েছে। আর আমার মনে হয় আপনি যখন মনে করছেন আপনার ঘর থেকে কোনো কিছুই চুরি যায়নি, তার মানে চুরি যাওয়ার মতো জিনিসটা একমাত্র আপনার সেই রূপোর কয়েন। কিন্তু সেটা কি করে হয় ব্যোমকেশবাবু? রূপোর কয়েনটা তো সেদিন থেকে নিরুদ্দেশ, তাহলে সেটা নেওয়ার জন্য চোর কাল আসবে কেন? কোনো একটা কারণ তো আছেই, কোনো একটা কারণ তো আছে যেটা যেটা আমরা বুঝতে পারছি না মেয়েবাবু, সেটাই বোঝা দরকার। তাহলেই না গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আপনার কি মনে হয় আমি আমার রূপোর কয়েনটা খুঁজে পাবো তো ব্যোমকেশবাবু? ব্যোমকেশ কি যেন ভাবছিল। সে বসার জায়গা ছেড়ে উঠে ঘরের মধ্যে চারিদিকে ঘুরতে লাগলো, এটা ওটা ধরে দেখতে লাগলো, টেবিলটাকে যেন ভালো করে দেখতে লাগলো। তারপর একসময় টেবিলের কাছে নিচু হয়ে দেখল। সমস্ত কিছু করার পর ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, চলুন তো একবার ছাদে যাওয়া যাক, ছাদ থেকে ঘুরে আসি বরং। ব্যোমকেশ, আমি আর অমিয়বাবু তিনজন মিলে ছাদে এলাম। ছাদে ওঠার আগেই দরজাটা বন্ধ করে দেখল সেই দরজাটা নতুন করে লাগানো হয়েছে এবং ছিটকিনিটা যেন নতুন করে তৈরি করা, তা বোঝাই যায়। ছাদে এসে দাঁড়াতেই বুঝতে পারলাম তাদের পাশের বড় গাছগুলো দিয়ে এ বাড়িতে ঢোকা যায়, আর সেখান থেকে ঘরের ভিতরে এসে কোনো কিছু চুরি করে নিয়ে যাওয়া অসাধ্য কাজ নয়, যদি অমিয়বাবু কিংবা মাধবের ঘুম না ভেঙে যায়। কিন্তু অমিয়বাবু নিজেই বলেছেন কোনো কিছু চুরি যায়নি, অথচ চোর এসেছিল। এই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ ঘুরে দেখল, তারপর একসময় অমিয়বাবুর কাছে এসে বলল, ঠিক আছে অমিয়বাবু, আজকের মতো আমরা ফিরে যাচ্ছি। আপনার কেসটা আমি নিয়েছি, আমার একটু সময় লাগবে। আমার যতদূর মনে হচ্ছে আপনার রূপোর কয়েনটা চুরি যাওয়া নিয়ে বেশ একটা রহস্য রয়েছে, আর সেটাই খুঁজে বার করতে হবে। তবে আপনার মতো আমারও ধারণা অন্য আর কিছুই চুরি যায়নি। চোর যে এসেছিল তার কারণটা খুঁজে বার করা দরকার। তার জন্য আমাকে একটা কাজ করতে হবে। আপনার টেলিফোন নাম্বার আমার কাছে রয়েছে, আপনার যদি এর মধ্যে কিছু হয় তাহলে আপনি নিশ্চয়ই আমায় জানাবেন। অমিয়বাবুর সাথে কথা বলতে বলতে আমরা ছাদ থেকে নেমে আসতে যাব, এমন সময় ব্যোমকেশ ছাদের উল্টো দিকে দেখল একটা রাস্তা রয়েছে। সেদিকে হঠাৎ কী কারণে যেন এগিয়ে গেল। আমি তাকে অদ্ভুতভাবে এগিয়ে যেতে দেখে তার পিছু পিছু এগিয়ে গেলাম। অমিয়বাবুও পিছনে দাঁড়িয়ে রইল। আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, ব্যোমকেশ, কি হলো বলো তো? তুমি হঠাৎ এভাবে গেলে এদিকে? বাড়ির বাইরের রাস্তা থেকে কেউ একজন এবারের উপর নজর রেখে চলেছিল অজিত। আমি দেখতে পেয়ে সামনের দিকে এগিয়ে গেল। ছাদে আছি বলে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, নিচে থাকলে একবার দেখা যেত বরং। আমি এবার বুঝতে পারলাম ব্যাপারটা অতি সহজ নয়। কেউ আমাদের উপর নজর রেখে চলেছে, মানে সে কিছু একটা বুঝতে চাইছে কিংবা আমাদের গতিবিধি অনুসরণ করতে চাইছে। আর এই মুহূর্তে ব্যোমকেশকে বাড়িতে দেখে নেওয়া মানে প্রতিপক্ষ বুঝতে পেরে যাবে ব্যোমকেশ তদন্ত করা শুরু করেছে।
অমিয়বাবুকে এ বিষয়ে কিছুই জানানো হলো না। ব্যোমকেশ তাকে অন্য একটা কথা বলল। তারপর আমরা দুজন মিলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। গোটা রাস্তায় ব্যোমকেশ কেমন যেন চুপ করে কিছু ভাবতে লাগলো। তারপর ঠিক বাড়িতে এসে ঢুকতেই ব্যোমকেশ নিজের চেয়ারে বসে আমায় বলল, আমার কেমন একটা ধারণা হচ্ছে অজিত, ওই রূপোর কয়েনটাও বাড়িতেই কোথাও আছে। ব্যোমকেশের কথায় আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তারপর বললাম, এ কি বলছো? তাহলে অমিয়বাবু আমাদের মিথ্যে কথা বলবেন কেন? না অজিত, অমিয়বাবু আমাদের মিথ্যে কথা বলছেন না, তিনি সত্যি কথাই বলছেন, কিন্তু তবুও আমার মনে হচ্ছে রূপোর কয়েনটাও বাড়িতেই আছে। আজকে গোটা ব্যাপারটা শুনে, চুরি কথাটা শুনে আমার মনে হয়েছিল যে রূপোর কয়েনটা বাড়িতে নেই, কিন্তু যেই মুহূর্তে ওই রাস্তার উপরের লোকটাকে দেখলাম আমাদের অনুসরণ করতে কিংবা বাড়ির উপর নজর রাখতে, তখন থেকে আমার কেন জানি না মনে হচ্ছে ওই বাড়িতেই রূপোর কয়েনটা আছে। আর যতদূর সম্ভব ওই বাড়িতে আরো একবার চুরির চেষ্টা হবে। কিন্তু কথাটা বলেই ব্যোমকেশ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। তারপর উঠে গিয়ে টেবিলের ওপর থেকে ডায়েরিটা এনে কী সব লিখতে লাগলো তার উপর। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ এখন কেসটা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবে। তাই এই সময় তাকে বিরক্ত করা ঠিক নয়। আমিও নিজের ঘরে চলে এলাম। একটু হাত মুখ ধুয়ে সামান্য বিশ্রাম নেওয়া দরকার। বেশ খানিকটা সময় বাইরে কাটানো হয়েছে। একটু পরে দুপুরের খাবার ডাক পড়বে। দুপুরের খাওয়া দাওয়ার সময়ও ব্যোমকেশকে চিন্তিত বলে মনে হলো। সেটা দেখে সত্যবতী বলল, এই কি হয়েছে বলো তো? তখন থেকে তোমাকে আমার অন্যমনস্ক দেখাচ্ছে। কিছু ভাবছো নাকি? আর ওই যে ভদ্রলোক এসেছিলেন, ওনার ব্যাপারটা কি? ওনার বাড়ি থেকে একটা রূপোর কয়েন চুরি গেছে সত্য, তবে ওটা কেসটা নিয়ে ঘাঁটতে গিয়ে আমার কেন জানি না মনে হচ্ছে রূপোর কয়েনটা ওই বাড়িতেই কোথাও আছে। সত্যবতী একটু অবাক হয়ে বলল, এ আবার কেমন কথা? তুমি নিজেই বলছো কয়েনটা চুরি হয়ে গেছে, তাহলে সেটা আবার ওই বাড়িতেই থাকে কি করে? অমিয়বাবু অনুমান করছেন কয়েনটা চুরি হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় ওটা এখনো ও বাড়িতেই রয়েছে। তবে সেটা চুরির চেষ্টা হবে। একবার চুরির চেষ্টা হয়েছে, তবে অমিয়বাবুর ঘুম ভেঙে যাওয়ায় আর মাধব নিজের ঘরে থাকায় জিনিসটা চুরি হয়নি। তবে আরও একবার হতে পারে, আর তার প্রমাণস্বরূপ বাড়ির উপর কেউ নজর রেখেছিল। তুমি কি বলতে চাইছো তার কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো না। রূপোর কয়েনটা অমিয়বাবুর দেরাজে বাক্সের মধ্যে নেই, কিন্তু সেটা ওই বাড়িতে আর যতদূর সম্ভব বসার ঘরে কোথাও একটা আছে। আর আমার একটা অনুমান বলছে ওই রূপোর কয়েনটা চুরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা হয়নি। তোমার ব্যাপারটা বোঝাতে পারবো না সত্য, পুরোটাই আমার অনুমান। আর অনুমানের সপক্ষে কোনো একটা প্রমাণ না হওয়া পর্যন্ত সেটা নিয়ে আমি কিছুই বলতে চাইছি না এই মুহূর্তে। ঠিক সেই সময় হঠাৎ করেই আমি যেন বুঝতে পারলাম ব্যোমকেশ কি বলতে চাইছে। আর আরও একবার মনে পড়ে গেল ব্যোমকেশকে অমিয়বাবু বলেছিলেন সেই ভদ্রলোক যে তার বাড়িতে রূপোর কয়েনটা দেখতে এসেছিল, তিনি চলে যাওয়ার আগে তার পকেটের দিকে অমিয়বাবু দেখেছিলেন সেখানে রূপোর কয়েন ছিল না। আর তিনি চলে যাওয়ার পরে বাক্সটা অমিয়বাবু তুলে সিন্দুকে রেখে দিয়েছিলেন। পরে যখন বার করেছেন তখন তার মধ্যে রূপোর কয়েনটা নেই। তার মানে যখন অমিয়বাবু টেলিফোন করতে গিয়েছিলেন তখন রূপোর কয়েনটা বাক্স থেকে বার করা হয়েছে। কিন্তু সেটাই হলে ব্যোমকেশ কেন বারবার বলছে ওটা ওই বাড়িতেই আছে? দুপুরে খাওয়ার পর ব্যোমকেশ অমিয়বাবুকে টেলিফোন করে সেই ভদ্রলোকের অর্থাৎ সঞ্জয় সমাদ্দারের টেলিফোন নাম্বার চেয়ে নিলেন। তারপর টেলিফোন করে বেশ কিছুক্ষণ তার সাথে কথা বলল। তার সাথে কথা বলতে বলতে এক সময় এটাও বলল সেই কয়েনটা অমিয়বাবুর কাছে আছে। যদি সঞ্জয়বাবু সেটা ওখান থেকে বার করে নিতে পারে তাহলে সঞ্জয়বাবু যত টাকা চাইবেন সেটা ব্যোমকেশ দিতে রাজি আছে। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ সঞ্জয়বাবুকে একটা টোপ দিচ্ছে, আর সেই টোপের জালে তিনি পা দিলেই গোটা ব্যাপারটাই হয়তো ব্যোমকেশের সুবিধে হবে। টেলিফোন রেখে ব্যোমকেশ চেয়ারে এসে বসেছে। আমি বললাম, কি হলো ব্যোমকেশ, কিছু জানতে পারলে? না অজিত, এ বড় শক্ত ঠাই, এত সহজে পার করা যাবে না। তবে একটা ধারণা করতে পারছি, আর সেটা আমার আগের ধারণার সাথে মিলে যাচ্ছে। অজিত, কিছু একটা আমরা বুঝতে পারছি না, ওই কিছু একটার জন্যই চেষ্টা এখনো জটিল বলে মনে হচ্ছে।
আর সেটা হলে কেসটা সহজ হয়ে যেত। যতদূর মনে হয় সেই রূপোর কয়েনটায় সঞ্জয় বাবুর হাতে নেই, অন্তত তার সাথে কথা বলে তো এটাই মনে হলো। সেটা অমিয়বাবুর সিন্ধুকে নেই, সঞ্জয়বাবুর কাছেও নেই, কোথাও নেই। অথচ তুমি বলছো সেটা নাকি অমিয়বাবুর বাড়িতে বসার ঘরে রয়েছে। যদি সেটা সেখানে থেকেই থাকে তাহলে অমিয়বাবু কিংবা মাধব সেটা খুঁজে বের করছে না কেন? আর তাছাড়া আমরাও তো বাড়িতে গিয়েছিলাম, ও বাড়িতে ভালো করে খুঁজে দেখেছি। তাহলে ওখানেই সমস্যা অজিত। সঞ্জয়বাবুর সাথে কথা বলার পর আমি একেবারে নিশ্চিত ওই বাড়ির বসার ঘরেই কোথাও একটা আছে ওই কয়েনটা। তবে তার আগে আমাদের অপেক্ষা করতে হবে। ও বাড়িতে আরও একবার চুরির চেষ্টা হতে পারে, অন্তত আজ এই টেলিফোনটা করার জন্য তো হতেই পারে। একবার দাসবাবুকে খবর দিতে হবে অজিত। দাসবাবুকে টেলিফোন করে ব্যোমকেশ একটা অদ্ভুত কাজ করল। অমিয়বাবুর বাড়ির ঠিকানা দিয়ে তার বাড়ির উল্টো দিকের কোনো একটা বাড়িতে সাদা পোশাকের পুলিশি পাহারা রাখার ব্যবস্থা করা হলো। সে বাড়িতে যে আজ রাতেই চুরির চেষ্টা হতে পারে সে কথাটাও ব্যোমকেশ বলে দিল, এবং গোটা ব্যাপারটা এমনভাবে করতে হবে যেন কারো সন্দেহ না হয়। তারপর আমায় বলল, অজিত, আমায় আর তোমায় ওই লোকটা মানে যে অনুসরণ করছিল সে চিনে রেখেছে। আমরা এই মুহূর্তে অমিয়বাবু কিংবা তার বাড়ির আশেপাশে কোথাও রাতের জন্য অপেক্ষা করতে পারবো না, তাতে তারা আর আসবে না। তাই পুলিশের ব্যবস্থাটা করলাম। তবে আশা করছি রাতের মধ্যে কিছু একটা ঘটবে। কাল সকালে আমাদের অমিয়বাবুর বাড়িতে আরও একবার যেতে হবে। আজ আর এসব নিয়ে কোনো কথা নয়, আজ একটু আমায় বেরোতে হবে, বুঝলে? তবে তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ কেসটা নিয়ে গভীরভাবে ভাবছে, তাই এই সময় তাকে আর একা বেরোনোর জন্য রাগ প্রকাশ করতে পারলাম না। তার বদলে আমি অপেক্ষা করতে লাগলাম, কারণ ব্যোমকেশ যখন বলেছে আজ রাতে কিছু একটা ঘটবে, তখন নিশ্চয়ই ঘটবে। ব্যোমকেশ সন্ধ্যের সময় ফিরে এলো। তার মুখে একটা সামান্য হাসির আভাস দেখতে পেলাম। বুঝতে পারছিলাম কেসটা সে গুটিয়ে নিয়ে এসেছে। কিন্তু আমি তাকে কোনো প্রশ্ন করলাম না, জানি সে কথার উত্তর দেবে না। তার যখন নিজে থেকে বলার হবে তখনই সে বলবে। রাতের আগে দাসবাবুর সাথে টেলিফোনে আরও একবার ব্যোমকেশের কথা হলো। ব্যোমকেশ বারবার করে বলে দিল যেন পাহারার ব্যাপারটা বাইরের আর কেউ বুঝতে না পারে, আর খুব সাবধানে থাকতে। বাড়ির ভিতর কেউ না ঢোকার আগে পর্যন্ত যেন পুলিশ বাইরে না আসে। অন্তত ছাদ দিয়ে কেউ একটা ঢোকার চেষ্টা করবে, আর সেটা করলে তারপরেই যেন পুলিশ সেখানে যায়। অমিয়বাবুকে টেলিফোন করে এটাও বলে রাখলো যে ছাদের দরজা ভিজিয়ে রাখলেই ভালো হবে, যাতে চোর বাড়ির ভিতর ঢুকতে পারে। আর কোনো শব্দ শুনলেও অমিয়বাবু কিংবা মাধব যেন কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে। পুলিশ বাড়ির বাইরেই থাকবে, তাই চোর চুরি করে বাড়ির বাইরে বের হলে তারপরেই তাকে ধরা যাবে। আমি একটা কথা ভাবলাম, যদি দেখা যায় চোর চুরি করে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে গেল, তখন কি হবে? কিন্তু ব্যাপারটা ব্যোমকেশকে বললাম না। তার বদলে গোটা রাত একটা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে লাগলাম কি হবে তার জন্য। পরদিন সকালে কিন্তু দাসবাবু টেলিফোন করে ভালো খবরই জানালেন, চোর ধরা পড়েছে, এবং তার সাথে ধরা পড়েছে সেই আকবরের আমলের রূপোর কয়েনটা। চোর সেটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পালানোর চেষ্টা করেছিল, এমনকি দুজন পুলিশ অফিসারের মধ্যে একজনকে ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছিল। তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার চোরের পা লক্ষ্য করে গুলি চালায়। কাল চাঁদের আলো সামান্য ছিল, তাই পুলিশদের এই কাজে সাহায্য হয়েছে। যাকে পুলিশ ধরেছে তার নাম আগেও কয়েকবার ক্রিমিনাল রেকর্ডে রয়েছে। তবে ছোটোখাটো চুরি ছিনতাই ছাড়া বড় কোনো অপরাধ সে করেনি, তাই তাকে বেশি দিন আটকেও রাখা যায় না জেলে। জেল থেকে বেরিয়ে আবার সে কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে যায়। তবে এই সমস্ত কিছুই আমাদের প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল তাকে যে এই কাজটা করতে বলেছে, তার নাম। তবে এই ধরনের অপরাধীরা কখনোই তাদের নাম বলে না, তা হাজার মারধর কিংবা অন্য কিছু করলেও। তাই সেই ব্যাপারটা আর জানা গেল না। তবে অমিয়বাবু খুশি হয়েছিলেন তার সেই রূপোর কয়েনটা ফেরত পেয়ে।
একদিন দুপুরে তিনি ব্যোমকেশের কাছে এলেন। আমাদের ঘরের টেবিলের মাঝখানে সেই আকবরের আমলের রূপোর কয়েনটা রাখা ছিল। সাধারণ কয়েনের থেকে বেশ খানিকটা বড় আর ভারী। সময়ের জন্য কয়েনটা সামান্য কালো হয়ে এসেছে, তবে এখনও বোঝা যায় বেশ দামি জিনিসটা। আর শুধু রূপোর দামের জন্য নয়, ইতিহাসের সাথে একটা সম্পর্ক থাকার জন্য এটার দাম রয়েছে। তবে ব্যোমকেশের কথায় দাসবাবু এই ব্যাপারটা বাইরের কোথাও বের করেননি। অমিয়বাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, কিন্তু ব্যোমকেশবাবু, আপনি বারবার বলেছিলেন যে রূপোর কয়েনটা আমার বাড়িতে বসার ঘরেই কোথাও লুকোনো আছে। আপনি এমনটা অনুমান করলেন কি করে? আর কাল রাতেই যে চুরিটা হবে সেটাও আপনি ধরলেন কি করে? ওটা ব্যাপারটা খুবই সহজ ছিল অমিয়বাবু, আমরা একটু জটিল ভাবছিলাম। আপনার সাথে যে ভদ্রলোক দেখা করতে এসেছিলেন তিনি সেদিন রূপোর কয়েনটা চুরি করে নিয়ে যাননি। তিনি একটা সঠিক সময় দেখে আপনার কয়েনের বাক্স থেকে কয়েনটা বার করে ওই ঘরের মধ্যে কোথাও লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন সেটা নিয়ে তিনি বেরোতে গেলে কোনোভাবে আপনার নজরে পড়বে, আর তিনি ইচ্ছে করেই সেদিন আপনার বাড়িতে এমন পোশাক পরে এসেছিলেন যাতে কিছু নিয়ে যাওয়া যায় না, যাতে চুরি হলে আপনি তাকে সন্দেহ করতে পারেন না। এমনকি আপনি যে কথাটা বলেছিলেন তিনি কোনো একটা মূর্তি দেখার সময় সামান্য ঝুঁকে পড়েছিলেন, আমার মনে হয় সেটাও তিনি ইচ্ছে করেই করেছিলেন যাতে আপনি তাকে সন্দেহ না করেন। তিনি কয়েনটা বার করে আপনার ঘরে কোথাও একটা লুকিয়ে রেখেছিলেন। সেটা টেবিলের কোনো একটা অংশ হতে পারে। আপনার ঘরের টেবিলটার নিচের দিকে সামান্য কয়েকটা খারাপ মতো জায়গা রয়েছে। পায়া টেবিলের কাঠ যেখানে জড়ো হয়েছে সেখানে সামান্য ফাঁকা। সেই ফাঁকের মধ্যেই কোথাও তিনি কয়েনটা লুকিয়ে রেখেছিলেন। পরে সময় সুযোগ করে এসে সেটা নিয়ে যাওয়ার কিংবা আপনার বাড়িতে চোর পাঠিয়ে সেটা তুলে নেওয়ার চেষ্টা করবেন যাতে তার উপরে আপনার কোনো সন্দেহ না পড়ে। আপনার নজর থেকে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন আপনি পুলিশে খবর দেবেন না, কারণ কয়েনটা আপনার কাছে যে নিয়মে রয়েছে আইনের বিরুদ্ধে তা। তবে আপনার বাড়িতে প্রথমবার চুরির সময় চোর ওটাই নিতে এসেছিল, কিন্তু আপনারা জেগে যাওয়ায় সেটা কোনোভাবে নিতে পারেনি। তার আগে তাকে পালিয়ে যেতে হয়, আর সেখানেই আমার সন্দেহটা হয়। আপনার ঘর থেকে কিছু চুরি যায়নি, অথচ সে মাধবকে ধাক্কা মেরে পালিয়েছে। সেই সময়ের মধ্যে সে চাইলে যা কিছু চুরি করতে পারত, আর সে ঝাড় দিয়ে এলো, অথচ আপনার ঘরে না ঢুকে সোজা বসার ঘরে এলো কেন? তার মানে সে জানতো চুরি করার জিনিসটা ওখানেই আছে। ব্যাস। আর কাল টেলিফোন করে শাশ্বতবাবুকে এইসব ব্যাপারগুলো বলতেই বুঝতে পারলাম কিছু একটা ঘটবে। তিনি নিশ্চয়ই কয়েনটা বার করার চেষ্টা করবেন, আর আমার কথা বলার জন্যই হয়তো তিনি ভয়ে কালিয়ে আবার লোক পাঠাবেন, তা আমি জানতাম। আর বাকিটুকু আপনি নিজেই জানেন। পুলিশ পাহারায় ছিল, তারা নিজের কাজ করেছে। আপনার কয়েন এখন আপনার কাছে আছে। তবে অমিয়বাবু, কয়েনটা একটু সাবধানে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ ব্যোমকেশবাবু, এই সামান্যটুকু আপনার জন্য। বলে ভদ্রলোক নিজের পকেট থেকে একটা সাদা খাম বার করলেন। তারপর সেই খামটা ব্যোমকেশের সামনে টেবিলের উপর রেখে বললেন, আপনি আমায় যা সাহায্য করেছেন তার কাছে এইটুকু কিছুই নয়। তবুও আমার মনে হয় আপনি খুশি হবেন। বলে ভদ্রলোক উঠে দাঁড়িয়ে ব্যোমকেশকে নমস্কার করে আমাকে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্যোমকেশ খামটা তুলে নিয়ে টেবিলের উপর ডায়েরির ভাঁজে রাখল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, প্রথম দিন যখন ওর বাড়িতে গেছিলাম তখনই আমার ব্যাপারটা বোঝার কথা ছিল অজিত, কিন্তু বারবার আমি ভাবছিলাম কয়েনটা বাড়ি থেকে বাইরে চলে গেছে, আর চুরি কথাটা শুনে আমার সন্দেহটা প্রথম হয়। তবে যাক, সব ভুলে বলে মিটে গেছে, সেটাই ভালো। ঠিক সেই সময় সত্যবতী আমাদের জন্য চা নিয়ে এলো। ব্যোমকেশের মুখে হাসি দেখে বলল, তাহলে কেসটা মিটলো? ব্যোমকেশ সামান্য হেসে বলল, মনে আছে সত্য, তুমি সেদিন টেবিলের ফাঁকে রাখা একটা কাগজ হঠাৎ করে বার করে আমায় দিয়েছিলে। তুমি মনের ভুলে সেটা রেখেছিলে, আর তারপর সেটা বার করে দিয়েছিলে। সেটা দেখেই কিন্তু আমার মনে হয়েছিল ওই টেবিলের কোথাও কয়েনটা রয়েছে, আর যে চুরি করতে এসেছিল তার কাছ থেকে ওই ব্যাপারটা জানা গেছে। তুমি না থাকলে আমি কেসটা সমাধান করতে পারতাম না সত্য। সত্যবতী হেসে চলে গেল। ব্যোমকেশের কথা শুনে আমিও হেসে ফেললাম। স্বয়ং ব্যোমকেশ বক্সীকেও তাহলে মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে কারোর সাহায্য নিতেই হয়।